আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে। রোগটা অনেকেই সাফার করতেছেন, কিন্তু অনেকে রোগটার নামই জানেন না। রোগটার নাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। হোয়াট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ইজ এ ওয়ান কাইন্ডস অফ অটোইমিউন ডিজিজ। এই অটোইমিউন ডিজিজ এতে সাধারণত মহিলাদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হয়, এবং অল্প বয়সী পুরুষরা এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে বেশি বেশি আক্রান্ত হয়। অল্প বয়সী বলতে 30+ আন্ডার 50, অর্থাৎ 30 থেকে 50 বছর বয়স, তাদের এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এই রোগটায় আক্রান্ত হয়। অনেকে ধারণা করে ফলে যে এ বয়সে তো হাড়ের কিছু কিছু সমস্যা থাকে। জি না, এটা ওই অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপ্রোসিস এর থেকে আলাদা। এই সমস্ত রোগগুলো মূলত বার্ধক্যজনিত কারণে বা কিছু হরমোনজনিত কারণে, যেটাকে আমরা গ্লুকোসামিন বলি, এই গ্লুকোসামিন হরমোনের অভাবে অস্টিওপ্রোসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো হয়ে থাকে। এগুলো থেকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণরূপে কিন্তু একটা বিপরীত। কীরকম বিপরীত আমি এক এক করে আসছি। অস্টিওপ্রোসিস, অস্টিওআর্থ্রাইটিস, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হলে যদি সে একটু রেস্টে থাকে তাহলে কিন্তু ভালো থাকে। সে যদি হাঁটাহাঁটি করে তাহলে কিন্তু এই অস্টিওপ্রোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো কিন্তু বেড়ে যায়। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ যেহেতু, এটা শরীরের অস্থি ছাড়াও শরীরের ব্লাডবাহিত যেহেতু সমস্যাটা, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গেও দেখা যেতে পারে, বা ইদানিংকালে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা দেখে থাকি। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে যত বেশি হাঁটাহাঁটি করবে, শরীরটাকে যত মুভমেন্ট করাবে, যত রানিং করাবে, যত ঘোরাঘুরি করাবে, যত এক্সারসাইজ করবে, তত কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে ভালো থাকে। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের কিছু সিমটম আমি বলছি। এই ব্যথাটা কিন্তু লোয়ার লিম্সে হয়, কোমরের হাড্ডিতে বেশি হয়, ঘাড়ে হয়, ঘাড় বাঁকিয়েও অনেক সময় যায়, সেটা সোজাও হয় না, এবং একটা হাড়ের সাথে আর একটা হাড় কিন্তু আস্তে আস্তে কালের বিবর্তনে জয়েন্ট হয়ে যায়। যখন জয়েন্ট হয়েই যায় তখন কিন্তু বড় বিপদ। তখন কিন্তু সার্জারি ছাড়া এটা কিন্তু আর বিকল্প কোনো মেডিসিনে কিন্তু আর ভালো হচ্ছে না। আর দীর্ঘদিন যারা এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি এই চোখ লাল হয়ে যায়, এবং এ দেখেও কিন্তু আমরা কিন্তু বুঝি যে না, তার অ্যালার্জিক রাইনাইটিস নাই, অ্যালার্জিক কনজাংটিভাইটিস নাই, সুতরাং চোখ কেন লাল হয়ে যাবে? এই চোখ লাল হওয়াও কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের কিন্তু একটা লক্ষণ বটে। আর অনেকেই অনেক রকমের পরীক্ষা করে থাকেন, বিশেষ করে অনেকে পরীক্ষা করে থাকেন, অনেক ডাক্তাররাও একাধিকবার পরীক্ষা করে দেয় ওই HLA-B27। এই HLA-B27-এর সাথে কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের একেবারে কোনো সমস্যাই নাই। HLA-B27, হ্যাঁ, এটা একটা জিনগত সমস্যা, এটা জন্মগতভাবেই এটা নিয়ে সে জন্ম হয়।
আর একটা কথা মনে রাখবেন, কারো যদি HLA-B27 এটা যদি কারো একবার পজিটিভ হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এটা কিন্তু যতবারই পরীক্ষা করা হবে HLA-B27 এটা কিন্তু পজিটিভই থাকবে, এটা কিন্তু কোনো দিন আর নেগেটিভে কিন্তু ফিরে আসবে না। সুতরাং HLA-B27 নিয়ে এত ঘাবড়াঘাবড়ি করার দরকার নাই। এই যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে তাদের আমরা কিছু কিছু পরীক্ষা দেই। এই পরীক্ষাগুলোর ভিতরে লম্বোসাক্রাল স্পাইন বিবি এই পরীক্ষাটা দিয়ে থাকি। তারপর এখানে যদি নর্মাল আসে, আমরা যদি রোগটা শনাক্ত করতে পারি আলহামদুলিল্লাহ ভালো, যদি শনাক্ত করতে না পারি সিটি স্ক্যান MRI-এর মতন টেস্ট দিয়ে থাকি। এটা দেওয়ার মাধ্যমে রোগটা শনাক্ত হয়ে যায়। শনাক্ত হলে তাকে কি করতে হয়, লং টার্ম কিছু ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো আমি এখানে নাম বলছি না, এই ওষুধগুলো দীর্ঘদিন যদি খাওয়া হয় তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা অনেকটা এখান থেকে পাওয়া যায়। যেহেতু অটোইমিউন ডিজিজ, যার পরিপ্রেক্ষিতে এটা অতি তাড়াতাড়ি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকের ক্ষেত্রে স্কিনেও কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটাও কিন্তু স্পন্ডিলাইটিসের কিন্তু একটা অংশ বটে। তো কাহারও যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয় তো অবহেলা করবেন না, কারণ অবহেলা করলে আপনার যদি হাড়ে হাড় একত্র হয়ে যায়, একটা হাড়ের সাথে আর একটা হাড় জোড়া লেগে যায়, তখন কিন্তু বিপদ। আপনি কিন্তু বেশি বেশি এক্সারসাইজ করবেন, জগিং করবেন, হাঁটাহাঁটি করবেন, এবং কিছু খাবার দাবার আমরা বলে দেই, এই খাবার দাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবেন। এবং এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা যখন 50+ এজ হয়ে যায় তখন কিন্তু এটার সমস্যাটা কিন্তু জটিল আকার ধারণ করে। অনেকেই ভুলবশত, আমি আবারও বলছি ভুলবশত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু না, এখানে অ্যাঙ্কাইলোজিং অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এটা সম্পূর্ণরূপে আলাদা একটা রোগ। এখানে একটা রোগের জন্য আর একটা রোগের চিকিৎসা দিলে কিন্তু মোটেই ভালো হওয়া সম্ভব নয়। সুতরাং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা এর ব্যথাটা আমি আবার বলতেছি, রাতে যখনই ঘুমাতে যাবে তখনই কিন্তু ব্যথাটা বাড়বে। ডানে একটু মুভ করলো তখনও ব্যথাটা বাড়বে, আবার ডান থেকে একটু বামে মুভ করলো তখনও কিন্তু ব্যথাটা কিন্তু বেড়ে যাবে, এবং নড়াচড়া করতে পারে না। এবং আরেকটা সমস্যা হয়, যখন ঘুমাতে যায় হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে সে একটু বসবে তাও পারবে না, একটু নড়াচড়া করবে তাও পারবে না, অলরেডি তার কোমরের হাড্ডি বিশেষ করে ব্যান্ড হয়ে আছে। এরকমের সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে এসে রুগীরা বলে। এই সিমটমগুলো দেখেই আমরা বুঝতে পারি যে সে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত। তো আমরা বেশ কিছু ব্যায়াম ট্যায়াম শিখিয়ে দেই, বেশ কিছু নিয়মকানুন বলে দেই। এই নিয়মকানুনগুলো যদি সে মেনে চলে তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মতো ভয়াবহ একটা অটোইমিউন ডিজিজ থেকেও সে নিজেকে নিজে ভালো রাখতে পারে। তো যদি আপনাদের কারো এরকমের, আমার এই সাইন সিমটমের সাথে কারো যদি মিলে যায়, এরকমের সমস্যা যদি ভুগে থাকেন, তাহলে কাল বিলম্ব না করে আপনি আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করুন, পরামর্শ করুন। উনি আপনার রোগটাকে শনাক্ত করে আপনাকে ভালো ভালো উপদেশ দিতে সক্ষম হবেন। থ্যাংক ইউ অল।